সালে 23শে ফেব্রুয়ারি হিন্দুতে একটা খবর পেলাম যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি একটা সভায় খুব গর্ব করে বলেছেন, the country has achieved very high technological capabilities in avionics, guidance and computerization in particular, to intercept and destroy objects at a height of 200 kilometers. তখন ছিল 20 মাইল, এখন সেটা 200 কিলোমিটার। আর এই কদিনের কাগজে নিশ্চয়ই পড়েছে যে ড্রোন বা নানা অস্ত্র আমাদের আরো কত দূরে যেতে পারে, আরো কত দূরে মানুষের দৃষ্টির অগোচরে, কে কাকে মানছে জানবেও না, ধ্বংস করে দিতে পারে, হত্যা করতে পারে। সেইটার শুরুটা রবীন্দ্রনাথ দেখেছিলেন এবং মৃত্যুর কমাস আগে এই লেখা লিখছেন। আর এই গল্পটা শেষে একটা কবিতা আছে, মানুষ আগার পরে জগতের ঘটনা মনে হতো মিছে নাই শাস্ত্রের রটনা, তখন জীবনকে পবিত্র মেনেছি, যখন মানুষ বলে মানুষকে জেনেছি। ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছে যেন স্বর্গের নাগালে, মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো, মায়ের আঁচল ভরা দান যেন সাজানো। তরি যেত নীলাকাশে সদাকাল মেলিয়া, প্রাণী যেত অজানার ছায়াখানি ফেলিয়া। বুনোহাঁস নদী পারে মেলে যেত পাখাসে, উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে। নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে, অপসরে যেন যেত তাল রেখে নুপুরে। পূজার বেজেছে বাঁশি ঘুম হতে উঠিতে, পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতে। বন্ধুরা জুটিতাম কত নব বরসে, সুধায় ভরিত প্রাণ সুবিধের পরশে। পশ্চিমে হেমকালে পথে কাঁটা বিছিয়ে, সভ্যতা দেখা দিল দাঁত মুখ খিচিয়ে। সভ্যতা কারে বলে ভেবেছিল জানি তা, আজ দেখি কি অসুচি, কি যে অপমানিতা। কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেশনের। মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে, আজ দেখি পশুবেলা গাল দেওয়া পশুরে। মানুষকে ভুল করে করেছেন বিধাতা, কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা। দয়া কি হয়েছে তার হতাশের রোদনে, তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে। আজ তিনি নবরূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। এই সমস্তটা কোথাও আমি যেন রক্তকরবীতে দেখতে পারি। তার আগে আমি রক্তকরবীর ছবি করে একটা চট করে দেখি। এইবার যে ছবিগুলো দেখাচ্ছিলাম বুঝতে পারছেন যে এই ওই স্কাই স্ক্রেপার্স, আকাশচুম্বী বাড়ি, তার উপর দিয়ে কিন্তু যায় এবং একেবারে আকাশচুম্বী বাড়িটি ওগুলোতে যেরকম আমরা দেখছিলাম, আর তার মধ্য থেকে আলো ছিটকে আসছে। আর তাকে অস্বীকার করে রক্তকরবীর উদ্ধার। ওই যে নিচে লাল ওগুলো কি টুলস, যন্ত্র? হ্যাঁ, এটা রক্তকরবী, এটা রক্তকরবী। যক্ষপুরীর রাজপ্রাসাদের আলো জ্বালা। নেক্সট, তার উল্টো পিঠটা, এটাও খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথের স্বহস্তে স্বাক্ষরিত ফটোগ্রাফ,
বিজ্ঞাপন আছে। কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের উৎকৃষ্ট ব্রোমাইড ফটো এই সঙ্গে ছাপার মতো, প্রত্যেকখানি তাহা নিজ হস্তে ইংরেজি অথবা বাংলায় স্বাক্ষরিত, সিপিএ ফিনিশ, ফুল প্লেট সাইজ, প্রায় প্রবাসীর সময় 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, অতি সুন্দর রূপে মাউন্ট করা। বিক্রয়ের লভ্যাংশ শান্তিনিকেতন পিয়ার্সের মেমোরিয়াল হাসপাতালে যাবে। মূল্য প্রত্যেকখানি 15 টাকা, 1/3 অগ্রিম পাঠাইলে ডিপিতে পাঠানো যেতে পারে। অতি নির্দিষ্ট সংখ্যক ছবি মাত্র পাওয়া যায়। কার্স নেক্সট, এইটা হচ্ছে রেড ওরিয়েন্টালস। এটাও গভর্নমেন্টের একটা মডেল। আমরা যেটাকে ফ্লাই লিফ বলি এখন, ফ্লাই লিফের জন্য। নেক্সট, এলভাস কেবুলাস। নেক্সট, এইখানে বাড়িগুলো স্কাইস্ক্রেপার্স এবং বাড়ি এগুলি ইমারত আরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আর রক্তকরবীও আরো উচ্ছ্বসিত হয়ে আরো উপরে উঠেছে। নেক্সট, ভেতরের ছবি। নেক্সট, যে পৃষ্ঠা ছবি আছে শুধু সেগুলো গভর্নমেন্ট। নেক্সট, next, next, ঠিক আছে। আমার যেটা বলবার কথা বিশেষ করে, যে এই পরিপ্রেক্ষিতটা মাথায় রেখে যদি করে, আর যেটার উপর আমি একেবারে শুরুতে একবার বললাম যে আমাদের কোথাও বহুরূপী রক্তকরবীর ব্যাখ্যা ইত্যাদিকে ছাড়িয়ে নতুন করে পড়ার দেখার একটা চেষ্টা করেছি। তাতে আমার একটা সিদ্ধান্ত বা প্রতিপাদ্য যে রক্তকরবীর রাজা কিন্তু আসলে রাজা নন, তিনি বিজ্ঞানী। লক্ষ্য করবেন যে পুরো নাটকটায় কোথাও কিন্তু এই রাজার ন্যূনতম কোনো রাজকীয় দায়িত্ব পালন বা সর্দার, মোড়ল, মশাই কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটা কথা লাগবে, সে কিন্তু তার ওই জালের আবরণের মধ্যে সে বন্দী। এবং একেবারে শেষে মনে রাখবেন, যেখানে রাজা বেরিয়ে এসেছেন ঘর ভেঙে, ধ্বজাদণ্ড ভেঙে, তখন ভাগুলাল বলে, রাজা শুনতে পাচ্ছ গর্জন? রাজা বলে, ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগির কি করে সম্ভব হলো? আগে থাকতেই ওরা প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। বিজ্ঞানীকে আধুনিক রাষ্ট্র, ওই আব্দুল কালামের মতো আমরা তাকে রাষ্ট্রপতি করি, কারণ তিনি ওই 200 কিলোমিটার ঊর্ধ্বে অস্ত্র পাঠিয়ে ধ্বংস করতে পারে। তার সম্মান, তার স্বীকৃতিতে আমরা তাকে কিন্তু রাজা সাজাই, রাষ্ট্রপতি করি। এবং আমরা জানি যে রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নেই, একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাচ্ছে। তাই এই রাজা কিন্তু বিজ্ঞানী। এবং একেবারে এইটাকে যদি মাথায় রেখে দেখেন, তার আগে আরেকটা বলি যে আপনারা জানেন যে রক্তকরবীর দশম খসড়া অবধি, শেষ খসড়া,
যেটা প্রবাসী পত্রিকায় ছাপা হয়, যেটা থেকে আমি দেখলাম। দশম খসড়ার আগে অব্দি নাটক শুরু হয় কিন্তু অধ্যাপক আর নন্দিনীর কথা। কিশোর বলে কোনো চরিত্র নেই, কিন্তু রক্তকরবীর শেষ ভাষ্যে এসে নাটক শুরুই হয় নন্দিনী ও কিশোর সুরঙ্গ খোদাইকর বালক। কিশোর আসে আর ফুলচায় নন্দিনী আরো এনেছে, দৌড় দৌড়, এখনই কাজে ফিরে যা, দেরি করিস না। সমস্ত দিন তো কেবল মাকে খুঁড়ে খুঁড়ে সোনার তাল তুলে আনি, তার মধ্যে থেকে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর জানতে পারলে যেন শাস্তি দেবে। তুমি বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না, অনেক খুঁজে পেতে এক জায়গায় এদের জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছে। এটাও লক্ষণীয় যে মাটি খুঁড়ে মাটির স্বাভাবিক প্রকৃতি যে রূপকে যখন ভেঙে চুড়ে দুর্বশ করে দেওয়া হচ্ছে, তখন থেকে যায় শুধু নিচে তো তাল তাল সোনা আজ বেরোচ্ছে, ওপরে কিন্তু এই ভাঙাচোরা মাটি। তার মধ্যে কোথাও একটা বীজ ছিল, যেখান থেকে একটা গাছ জঞ্জালের মধ্যে থেকে, অর্থাৎ এই রক্তকরবীটারও বেঁচে ওঠার মধ্যে, জেগে ওঠার মধ্যে, এর মধ্যেও কিন্তু একটা প্রতিবাদ আছে। এর মধ্যে এই যে মাটিকে ধ্বংস করা, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, যে একটা রক্তকরবী সে অন্তত মাথা তোলে। এবং এই মাথা তোলা রক্তকরবী গগনেন্দ্রনাথের ছবিতে আপনি দেখবেন, লাস্টটাতে বিশেষ করে। এবং রক্তকরবীর মানে রক্তকরবী যে ওইখান থেকে পাওয়া গেছে, ওইখান থেকে যে কিশোর পেয়েছে, এটা আগের কোনো ভাষা কিন্তু নেই, এই ভাষা আসছে। মানে এইটার জন্য রবীন্দ্রনাথ ঘাঁটছেন, খুঁজছেন, পাচ্ছেন যখন, তখন গগনেন্দ্রনাথ থেকে ওটাকে আরো চিহ্নিত করার জন্য রক্তকরবীর ওই উত্থান, এই বাড়ি টাড়িকে পেরিয়ে জঞ্জাল থেকে উঠে এসেছে, লক্ষণীয় শব্দটা। অনেক খুঁজে পেতে এক জায়গায় এদের জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছে। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইল না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনা, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল, এজন্য আমার হৃদয়ের ভিতর থেকে তুলে আনা। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সে ব্যথা আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে পড়ে, ওরা হয় আমার দুঃখের দল, কিন্তু তোদের দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার ভাবি। তুই তোমাকে এত দিন, তোকে আমি কি ফিরিয়ে দেবো বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, যে আমার হাত থেকে রোজ সকালে তুই ফুল। আচ্ছা তাই সে, কিন্তু তুই একটু সামনে চলিস না। আমি সামনে চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে আমি রোজ তোমাকে ফুল। রক্তকরবী ফুল তার সঙ্গে কিশোরকে যুক্ত করছে একেবারে শেষ পাঠ, তার আগে কোথায়। এবং কিশোর ওদের কথা না শুনে এই শক্তির বিরুদ্ধে তার প্রতিরোধ হচ্ছে ওদের আইন, শর্ত, নিয়ম লঙ্ঘন করে। আর এই শর্ত নিয়ম লঙ্ঘন করে যে রক্তকরবী উঠেছে, তাকে ছিনিয়ে আনবে, এনে নন্দিনীকে বলা। তাই একটা প্রতিরোধের, একটা বিপ্লবের চিহ্ন নাটকের শুরুতে নিয়ে আসে, শেষ ভাষা যোগ করছে, এবং তারপরে গগনেন্দ্রনাথকে দিয়ে ওইভাবে রক্তকরবী আনছে। এটা দ্বিতীয়টা হলো যে তারপরে নন্দিনী অধ্যাপকের কথা হচ্ছে, যেভাবে রবীন্দ্রনাথ সাজা পুরো রক্তকরবী, রাজা হচ্ছে বেটে, এবং তাকে এই একটা রাজকীয় সম্মান, মর্যাদা, কারণ এইতে দিলে তাকে পোষ মানানো যাবে, তাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেওয়া যাবে। আমরা ইদানিং কালে ওপেনহাইমার ছবি দেখেছি,
আইনস্টাইন, ওপেনহাইমার, এদের সকলেরই কিন্তু এই অবস্থাই হয়েছে। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে, নিজেদের মানবিকতার বিরুদ্ধে তারা কিন্তু পারমাণবিক বোমা তৈরিতে হাত লাগিয়েছে এবং নিজেদের দায়িত্বের জন্য লজ্জা বোধ করেছে। এই রাজা কিন্তু এদের সগত্য, এদেরই একজন। অধ্যাপক হচ্ছেন বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীরা রাষ্ট্রের স্বীকৃতি, সুবিধা, সুযোগ, স্বাচ্ছন্দ্য পান, বোঝে, জানে, কিন্তু প্রতিবাদ করেন না, সাবধানে থাকেন। নন্দিনী বলে, অধ্যাপক বলে, ক্ষণে ক্ষণে আমার চমক লাগে, চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে, একটু দাঁড়াও না, দুটো কথা বলি। নন্দিনী বলে, আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বলে, ওই চেয়ে ডাকো। আমাদের খোদাই করে দল পৃথিবীর বুক ছিঁড়ে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুরঙ্গর ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব ওই ধুলোর নারীর ধন। সব দরকার, প্রয়োজন, প্রয়োজনকে ভাঙা। বারে বারে তুমি একই কথা বলো। আমাকে দেখে তোমার একটা বিশ্বাস কিসের থাকো? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিশ্বাস নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি একটা বুদ্ধি, বিবেক, চেতনা নিয়ে আমরা কিছু দেয়াল তুলেছি, জাল তুলেছি, সেখান দিয়ে আলো ঢোকে না, আলোকে বাধা দিয়ে আমরা অন্ধকারে রাখতে চাই ওদের। কিন্তু তুমি ওইটাকে ভেদ করে একটা আলো আনছো। এই আলোটাকে আমি চিনতে চাই, এবং তুমি কোথা থেকে এই সাহসটা পাও, যেটা আমি পাই না। এই আলো কিন্তু অধ্যাপকের মধ্যেও আছে, এই জ্ঞান, এই বুদ্ধি, বোধ তার আছে। সে শিক্ষিত, সে জানে, কিন্তু তার স্পর্ধা হয় না। তুমি পাও কি করে? সেইটা তোমার কথা, যে আলোটা দেয়ালের ফাটল দিয়ে আসে, সেটা আচমকা। নন্দিনী বলে, আমি অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছ। পাতালে সুরঙ্গ খুঁজে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন পৃথিবী থেকে কবর দিয়ে রেখেছিল। অসাধারণ কথা অধ্যাপকের। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই, তার ভেতরে শক্তিটাকে বশ করতে চাই, যেটাকে আমরা খাটাতে পারি, ব্যবসা করতে পারি। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারি, আমাদের বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে, ব্যবসা করতে দিয়ে বাঁধতে পারি, পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। সরাসরি পুঁজির ক্ষমতা, সঞ্চিত অর্থ খাটিয়ে ব্যবসায়। এবং যখন উনি যক্ষপুরীর কথা রবীন্দ্রনাথ বলেন, ভেবে দেখুন, যক্ষপুরীর দুটো অর্থ বা সূত্র আছে আমাদের ভাষার প্রয়োগ বিধিতে। একটা যক্ষ ধনের রাজা, ঐশ্বর্যের দেবতা। আরেকটা কিন্তু যখের ধনের যক, যেটা অনেক লৌকিক, এবং সেটা কিন্তু আমার জমানোর টাকা, সেটাতে কেউ যেন ভাগ না বসায়। তাই মানুষকে ভয় দেখানোর জন্য আমি একটা শিশুকে হত্যা করব, করে মাটিতে পুঁতে ওই শিশুর সব দেহটার উপর রাখব, যাতে মানুষ ভয়ে, মৃত্যুর ভয়, সব দেহের ভয় টাকাকে ছুটে দেয়, আমার টাকা চলবে। এই দুটোকে মিলিয়ে কিন্তু রবীন্দ্রনাথ যক্ষপুরী করেছে। এবং নাটকের একটা সময় দুটো তিনটে খসড়া, নামটা কিন্তু যক্ষপুরী। কিন্তু তারপরে যখন এই বিবর্তনটা ঘটছে, তখন ওই যে রক্তকরবীর যে সম্ভাবনা, একটা বিপ্লবের সম্ভাবনা,
এটাকে অস্বীকার করা সম্ভব। রক্তকরবীটি জঞ্জাল থেকে ফুটে ওঠে, কিশোর সেটা সেখান থেকে চিনিয়ে এনে নন্দিনীকে দেয়, নিয়ম লঙ্ঘন। নাটকটা পাল্টাচ্ছে। প্রথমে একটা সময় নন্দিনী নামছে, তারপর যক্ষ পরিবার, ভাল লাগছে না, পছন্দ হচ্ছে না রক্তকরবী। এবং রক্তকরবীর চিত্রকল্পটাও কিন্তু আস্তে আস্তে দানা বেঁধে তৈরি হচ্ছে। কিন্তু তার অনেক আগে তৈরি হয়ে যাচ্ছে রাজার সঙ্গে নন্দিনীর সম্পর্ক। নন্দিনী বলে, লক্ষ্য করুন, অদ্ভুত তোমার সুখ। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে আমি কিছুমাত্র আশ্চর্য হই, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছে, তাই দেখে মুগ্ধ হয়েছে। বিজ্ঞান নানা উপাদানকে নিয়ে এসে তার মধ্যে একটা সূত্র পায়, যোগ করে একটার সঙ্গে আরেকটা। এই নির্মাণ থেকে একটা সিদ্ধিতে, একটা প্রাপ্তিতে পৌঁছায়। এবং বিজ্ঞানের কাজ কি, প্রথমে সে একেবারে তিল মাত্র উপাদানগুলোকে থেকে ভেঙে চুরে বের করে, তারপর সে আবার নতুন করে জুটতে থাকে। জুটতে জুটতে সে এর অর্থ, তাৎপর্য, শক্তি সেটাকে আবিষ্কার করে। সেইভাবেই কিন্তু পরমাণু থেকে ওই রকম একটা শক্তি, একটা পরমাণু যা প্রায় দেখা যায় একেবারেই না। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? বিজ্ঞান তো ওখানে যেতে পারে, ধানের ক্ষেতে একটু চর্চা করতে পারে। যেমন আবার যুক্ত করুন ধ্বংসকল্পের ওই বাবার মেয়ে, তারা কিন্তু কাজ করে ওই ঠিক, ওরাও কিন্তু বিজ্ঞানী, পরীক্ষা করছে, যুক্ত করছে, কিন্তু কৃষিকে নিয়ে, ফল নিয়ে, ফুল নিয়ে, যন্ত্র নিয়ে, মারণ অস্ত্র নিয়ে। আচ্ছা রাজা বলেন, পৃথিবীর মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? দেখছো না এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে? অভিসম্পাদ, হ্যাঁ, খুনোখুনি, কাড়াকাড়ির অভিসম্পাদ। নন্দিনী বল, নন্দিনী তুমি কি জানো, বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে, তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুখের মধ্যে পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছে না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, বিজ্ঞানীর মতো দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। বিজ্ঞানী সেটা চেষ্টা করে, একেবারে শিকড়ে যাবে, মূলে যাবে এবং ভাঙবে, ভেঙে কিন্তু চূড়া নির্মাণ করবে শেষ। কি নিখুঁত ভাবে রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞানীর চরিত্র, বিজ্ঞানীকে তৈরি করছে, যে বিজ্ঞানী কিন্তু তার চোখে ওই দৃষ্টি আছে, সে শেষ পর্যন্ত পথটা খুঁজে পাবে, নন্দিনী থেকে সাহায্য করে কোথাও, সে অন্য একটা আলোর সন্ধান, যে আলোটা বিজ্ঞানীর মধ্যেও আছে, কিন্তু এই পদ্ধতির মধ্যে, প্রক্রিয়ার মধ্যে, শাসনের মধ্যে তাকে আবদ্ধ করে তাকে একটা যন্ত্রে পরিণত করা হয়েছে, যন্ত্র রাজে পরিণত করা হয়েছে। এইটি শুধু একটা বিচিত্র প্রেমের কাহিনী। নন্দিনীকে কিশোরও ভালোবাসে, পাগল ভাইও ভালোবাসে, রাজাও ভালোবাসে, সবাই ভালোবাসে, একটা বিচিত্র নারী। এই রক্তকরবে নন্দিনীকে পেরিয়ে এই 10টা ভাষ্য, তার সঙ্গে এই ছবি, এই চিত্রমালা, সময়, এইগুলোকে যদি যুক্ত করে
আমরা আরেকবার রক্তকরবী পড়ার চেষ্টা করি। আর শেষ আমি একটা জিনিস দিয়ে শেষ করব। এটা তৃতীয় কি চতুর্থ খসড়া, উনি বারবার এবং প্রত্যেকটা খসড়া কিন্তু উনি পড়ে শুনিয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া নিয়েছেন, পরে আবার লিখেছেন। তার মধ্যে একটাতে আমার পাড়ায় একটি রাজা আছে, আধুনিক যুগে তার একটার বেশি মুন্ড ও দুটোর বেশি হাত দিতে সাহস নেই, কিন্তু দিতে পারলে ভালো। অর্থাৎ এই রাজাটা কিন্তু রাজা নয়, একটা দানবীয় রাজা। তাই তাকে যদি একটার বেশি মুন্ড দুটোর বেশি হাত দিতে পারতাম বেশ হতো, কিন্তু সাহস হতো। আদিকবির মধ্যে ভরসা থাকলে দিতেন। বৈজ্ঞানিক শক্তিতে মানুষের হাত পা মুন্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে, অদৃশ্যভাবে বেড়ে গেছে। আমার পালার রাজা যে সেই শক্তি বাহুল্যের যোগে গ্রহণ করে, গ্রাস করে, নাটকে এমন আভাস আছে। ত্রেতা যুগে বহু সংগ্রহী, বহু গ্রাসী রাবণ বিদ্যুৎ বজ্রধারী দেবতাদের আপন প্রাসাদোদ্ধারে শৃঙ্খলিত করে তাদের দ্বারা কাজ আদায় করত। অর্থাৎ ওটা দুটো প্রযুক্তির লড়াই। রাবণেরও হাতে প্রযুক্তি ছিল, দেবতাদের হাতে প্রযুক্তি ছিল, তার লড়াই। ওটা মানুষে মানুষে লড়াই, বিজ্ঞানী বিজ্ঞানী লড়াই, খুব স্পষ্ট করে বলছেন। কিন্তু তার দেবদ্রোহী সমৃদ্ধির মাঝখানে হঠাৎ একটি মানব কন্যা এসে দাঁড়ালেন। অমনি ধর্ম জেগে উঠলেন। মূঢ় নিরস্ত্র বানরকে দিয়ে তিনি রাক্ষসকে পরাস্ত করলেন। আমার নাটকে ঠিক এমনটি ঘটেনি, কিন্তু এর মধ্যেও মানব কন্যার আবির্ভাব আছে। তাছাড়া কলিযুগের রাক্ষসের সঙ্গে কলিযুগের বানরের যুদ্ধ ঘটবে এমন একটা সূচনা আছে। নাটকের শেষে যে যুদ্ধটা হয়, এরা কিন্তু অনেক শক্তিমান। আর যে সাধারণ এই খনি শ্রমিকেরা যাচ্ছে তারা কিন্তু বানর, খুবই দুর্বল, কতটুকু তাদের শক্তি, তার আভাস আছে কিন্তু আমার নাটক। আমার পালার ঘটনাস্থলের একটা ডাক নাম আছে, তাকে কবি যক্ষপুরী বলে জানে। তার কারণ এ নয় যে সেখানে পৌরাণিক কুবেরের স্বর্ণ সিংহাসন, যক্ষের ধন মাটির নিচে পটা আছে। এখানকার রাজা পাতালে সুড়ঙ্গ খোদাই করে সে ধন হরণে নিযুক্ত। তাই আদর করে এই পুরীকে সমস্তার লোকেরা যক্ষপুরী বলে। লক্ষ্মীপুরী কেন বলে না? আসলে তো লক্ষ্মীপুরী, কারণ লক্ষ্মী ভান্ডার বৈকুণ্ঠে, যক্ষের ভান্ডার পাতালে। তারপরে খুব মজা, রামায়ণের কবিগুরুই আমার গল্পটিকে ধ্যান যোগে আগে থাকতে হরণ করেছে। যদি বলো প্রমাণ কি? প্রমাণ এই যে স্বর্ণলঙ্কা তার কালে এমন উচ্চ চূড়া নিয়ে প্রকাশমান ছিল, কেউ তা মানবে না। স্কাইস্ক্রেপার্স। স্বর্ণলঙ্কার সঙ্গে, স্বর্ণ লঙ্কাতে চূড়া ছিল না, কিন্তু এখনকার স্বর্ণলঙ্কায় ওই স্কাইস্ক্রেপার তার সঙ্গে অনেক খুব স্পষ্ট করে স্বর্ণলঙ্কা তার কালে এমন উচ্চ চূড়া নিয়ে প্রকাশমান ছিল, কেউ তা বলবে না। এটা যে বর্তমান কালের হাজার জায়গায় তার হাজার প্রমাণ প্রত্যক্ষ হয়ে আছে। কর্ষণজীবী আর আকর্ষণজীবী, এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে। এ সম্বন্ধে বহু মহলে
আমি প্রায় আলাপ করে থাকি। কৃষিকাজ থেকে হরণের কাজে মানুষকে টেনে নিয়ে কলিযুগ কৃষি পল্লীকে কেবলই উজাড় করে দিচ্ছে। তাছাড়া শোষণজীবী সভ্যতার ক্ষুধা তৃষ্ণা, দেশ হিংসা, বিলাস বিভ্রম সুশিক্ষিত রাক্ষসেরই মতো।